শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, সারাদিন নিশ্চয়ই অনেক ভালো কাটবে, নিরাপদে থাকবেন নিশ্চয়ই। শুভ সকাল তোমাকে। শুভ সকাল। তোমাকে তো অনেকদিন পরে পেলাম, কেমন আছো বলো? ভীষণ ভালো আছি এবং তোমাকে পাশে পেয়ে আরো বেশি ভালো লাগছে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাবছিলাম যে আজকে সারাটা দিন লাবণ্যময় হয়ে উঠবে। গানের মানুষ তুমি, আমি সবসময় এটা ভাবি যে আমার পাশে একজন গানের মানুষ রয়েছে, আর আমার পাশে একজন সুন্দর মনের মানুষ রয়েছে। তাই না? হ্যাঁ, সুন্দর মন এবং গান, চমৎকার একটা সকাল। একদমই তাই। চলো জানিয়ে দাও চলো, আজ কে আছে আমরা একটু একজন জেনে নিই। সুন্দর মনের মানুষ আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছে। কে আছে সেটা জানিয়ে দাও। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন সংগঠক আবুল বাশার। চলুন আমরা এই চমৎকার মানুষটিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি এবং আপনাকে পেয়ে ভীষণ আনন্দিত আমরা। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি। আপনার তো জন্ম বেড়ে ওঠা সব চাপাই নবাবগঞ্জে। জি। কেমন ছিল স্যার? ছোটকালটা আমার জন্য খুব ভালোই ছিল বলতে হবে, কারণ হচ্ছে আমি একভাবে কৃতজ্ঞ যে আমার জন্ম বাংলাদেশের গ্রাম বাংলায় হয়েছে। যেমনটা বলছিলেন, আমার জন্ম চাঁপাইনবাবগঞ্জ, এবং যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে আমার জন্ম। কিন্তু খুব ছোটকালের স্মৃতি, একেবারে যেখানে জন্ম সেখানকার স্মৃতি আমার খুব বেশি মনে নাই, কারণ ওখান থেকে আমার বাবা চলে আসেন অন্য একটা জায়গাতে, নাচল নামে একটা জায়গাতে। আমরা ওখান থেকে চলে আসি, তখন আমি ওখানে এসে ক্লাস 2-তে ভর্তি হই। আচ্ছা, ওখানেই মূলত আমার বেড়ে ওঠা, নাচলেই। ওখানেই আসলে স্মৃতি রয়েছে। হ্যাঁ, তো সেখানে আমি পড়াশোনা করতাম। আমার জীবনের প্রথম প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এটা ছিল শিবগঞ্জ উপজেলাতে। এবং খুব ইন্টারেস্টিং যে আমার বিশ্ববিদ্যালয়ের নামও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুবই সুন্দর একটা মিল ছিল। এবং আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন আমাদের যারা বন্ধু ছিল, এক ঝাঁক একেবারে শিশু, এখন মনে হয় যে তখন আমরা শিশু ছিলাম, তো আমরা দৌড়ঝাঁপ করতাম। পরে যখন আমরা নাচলে চলে আসি, সেখানে হচ্ছে আমি আরেকটি স্কুলে ভর্তি হই। সেখানেই মূলত আমার বেড়ে ওঠা, এবং হচ্ছে ওখানে আমাদের বাড়ি হচ্ছে রেল স্টেশনের কাছাকাছি খুব। আচ্ছা, এবং রেল স্টেশন কেন্দ্রিক আমার জীবনের অনেক স্মৃতি আছে। আমি খুব ছোটকাল থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতাম। এমনকি ক্লাস 5-এ যখন পড়ি তখন আমি সন্ধ্যা পর্যন্ত রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরতাম। আচ্ছা, এবং এখানে আমার একটা বাবার অবদান ছিল, উনি আমাকে সাথে করে নিয়ে আসতেন মাঠে। সম্ভবত এটা আমার সোশ্যালাইজেশনের জন্য হয়তো উনি এটা করতেন। তো সেদিক থেকে বলতে হবে যে আমার ছোটকাল খুবই মধুর ছিল বলা যায়। আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা 8 ভাই বোন। আপনি কততম? আমি পঞ্চম। ভাই বোনদের বন্ডিং কেমন ছিল সে সময়টায়? বন্ডিং তো ভালোই ছিল। গ্রামে আমরা, definitely, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে গ্রামে হচ্ছে একই পরিবারে বসবাস করা, সবাই একসাথে থাকা, এটা একটা ভালো বন্ডিং এর ভিতরে মিলেমিশে শেয়ারিং থাকা। কেয়ারিং হ্যাঁ। সবকিছু। ভাই বোনদের সঙ্গে খুনসুটি কেমন হতো? বলা খুব মুশকিল। খুনসুটি মারামারি এগুলো হতোই। কিন্তু হতো না, মানে এত ভাই বোনের মধ্যে কোনো একটা ভাই বা কোনো একটা বোন কিন্তু খুব আপন হয়ে যায় মনের অজান্তে, বা খুনসুটিটাই হয়তো তার সাথে বেশি হয়, এরকম কেউ ছিল? আমার খুব ছোট বোন, যে ওর সাথে আমার ঘনিষ্ঠতাটা সবচেয়ে বেশি। আচ্ছা। যেমন হচ্ছে যে আমি খেতে বসলে আমার খাবারের শেষ অংশটাও খেত। আচ্ছা, এবং এটা একটা নির্ধারিত নিয়মের মধ্যেই ছিল যে আমি খাবারের একেবারে শেষের অংশটা ওর জন্য রেখে দিতাম। সো এটা হচ্ছে একটা কত দারুণ। বছরের difference ছিল এটা আপনাদের? ওর সঙ্গে আমার ডিফারেন্স অনেক, আচ্ছা, প্রায় 8 বছর মতো। সো ওটা হচ্ছে সে খুব এনজয় করতো। ছোট বোনের সাথে নিশ্চয়ই এখনো হ্যাঁ, এখনো বন্ডিংটা যোগাযোগ আছে, একই রকম ঘনিষ্ঠতা। আমরা ভাই বোনের গল্প এবং সে সময়টা যেটা হয় আসলে প্রতিবেশীরাও আসলে অনেক আপন থাকে, আশেপাশের সব বাড়িতেই আসলে দেখা যায় যাওয়া আসা হতো। সেই গল্পগুলো শুনবো, কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। আবুল বাশার একজন অভিজ্ঞ উন্নয়ন সংগঠক ও নীতি নির্ধারণ বিশেষজ্ঞ, যিনি জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও সুশাসন বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বর্তমানে সুইস কন্ট্যাক্টে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশনে শক্তিশালী ও তথ্যভিত্তিক অভিবাসন ব্যবস্থা প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার আগে ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামে তিনি জলবায়ু গভর্নেন্স ও জলবায়ুজনিত অভ্যন্তরীণ অভিবাসন বিষয়ক গুরুত্বপূর্ণ পোর্টফোলিও পরিচালনা করেন। তার নেতৃত্বে জাতীয় অভ্যন্তরীণ অভিবাসন ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন ও গ্রহণ সম্ভব হয়।
তিনি রাজনৈতিক, অর্থনীতি, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও নীতি সংস্কার বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং জাতিসংঘের বিভিন্ন ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি তিনি একাধিক গবেষণা গ্রন্থের সহ-লেখক। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও শ্রম অভিবাসন নিয়ে নীতি নির্ধারণমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 2012 সালে এমআরজি স্মল গ্রান্টস ফান্ড অর্জনের মাধ্যমে বৈষম্য বিরোধী আইন প্রণয়নে তার অবদান জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছায়। কাজ প্রসঙ্গে তো অবশ্যই শুনবো, তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। যেমনটা বলছিলাম, সে সময়টায় পরিবার ছাড়াও আসলে প্রতিবেশীরাও একটা পরিবারের ভূমিকাই পালন করে। নিশ্চয়ই এমনও পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের গল্প একটু শুনতে চাই। আমি যদি আমার একেবারে ছোটকাল এবং প্রতিবেশীদের সম্পর্কে বলি, আমার প্রতিবেশীদের প্রতি আমার কৃতজ্ঞতা অনেক বেশি। কারণ হচ্ছে যে আমি কখনোই মনে করতাম না যে আমি ঠিক একটি বাড়ির সন্তান। অন্যান্য বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল একদম। এবং এটা হচ্ছে একটা আনন্দের দিক, এর সঙ্গে একটা প্রত্যাশার চাপও ছিল। কারণ আমি আসলে কারো নজরের বাইরে যেতে পারতাম না কখনো। আমি যেখানে যেতাম কেউ না কেউ আমাকে দেখছে। ফলে হচ্ছে যে এটা হচ্ছে দুইটা দিকই আছে, যে আমি হচ্ছে যেমন অন্যান্য বাড়িতে হচ্ছে অবাধে যাওয়া আসা করতে পারতাম, এবং আমি অন্যান্য প্রতিবেশীদের বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া করতাম। আমি গেলে খাওয়াতো আমাকে আদর করতো। এবং এটা যেটা বলছিলাম, যেটার কারণে যেটা হয়েছে যে আমি যদি হচ্ছে আমাদের বাড়ির বাইরে কোথাও যাই, আমি আসলে একা থাকতে পারতাম না। কেউ না কেউ আমার সঙ্গে কিংবা কেউ না কেউ আমাকে নজরে রাখছে। আচ্ছা, হ্যাঁ, মানে এটা একদিক থেকে ভালো, নিরাপদে থাকা যায়, আবার আরেক দিক থেকে আসলে নিজের মতো করে থাকা, সেই সুযোগ এখন বুঝতে পারছি যে সেটা নজরে থাকতাম, তখন হয়তো সেটা সেরকম ভাবে অনুধাবন বোঝা করতাম না। যেত না। এমনি কি আপনি একা থাকতে পছন্দ করতেন বা নিজের মতো থাকতে পছন্দ করতেন? মানে ব্যক্তি মানুষ হিসেবে ছোটবেলায় কেমন ছিলেন? ছোটবেলা থেকে আমার একা থাকার আনন্দটা কিছুটা যদি বলি, তাহলে কিছুটা সময় আমি একা থাকতে চাইতাম। কারণ হচ্ছে যে আমি লিখতে পছন্দ করতাম ছোটকাল থেকেই। সে লেখার জন্য আমার একটা আলাদা সময় লাগতো, একটু ভাবনার সময় লাগতো। কিন্তু এটা ঠিক এখন যেরকম ব্যাখ্যা করতে পারছি, ওই সময় ঠিক ব্যাখ্যা করতে পারতাম না। হয়তো একা থাকলে ভালো লাগতো, কিন্তু এটার জন্য আমি আলাদা করে আয়োজন করতে পারতাম, এরকম না জিনিসটা। কিন্তু আমি সৌভাগ্যক্রমে আবার একই সঙ্গে অনেক মানুষের সঙ্গে থাকতে পারতাম। অনেক মানুষের চারপাশে আমার অনেক মানুষ থাকতো, ছোটকাল থেকে আমার বন্ধুরা থাকতো, এবং আমার মনে হয় না যে খুব আমি আলাদা একা থাকতে পেরেছি খুব বেশি সময় ধরে। আসলে ছোটবেলায় আসলে আমরা বুঝতে পারি না যে কোনো কাজ কেন ভালো লাগে বা কেন করছি। মনের তাগিদেই দেখা যেত কাজগুলো আমরা আসলে কন্টিনিউ করতাম। এই যে ছোটবেলা থেকে আপনি বলছিলেন যে লেখালেখির একটা অভ্যাস ছিল, এটা কিভাবে গড়ে উঠেছিল? বই পড়ার অভ্যাস ছিল নিশ্চয়ই। বই পড়ার অভ্যাসটা কিভাবে হয়েছিল, সেটা হচ্ছে যে আপনাদের মনে থাকবার কথা যে আগে যে রেল স্টেশনগুলো, সেখানে শুধুমাত্র বুক স্টল লেখা বলে একটা বইয়ের দোকান থাকতো। নিশ্চয়ই। বইয়ের দোকানটার নাম কিছু থাকতো না, দোকানটার নামই থাকতো বুক স্টল। সো এরকম একটা দোকান ছিল আমাদের রেল স্টেশনে, এবং সেখানে আমি যেতাম, এবং ওখানে অনেকগুলো বই পাওয়া যেত। একই ধরনের বই থাকতো, মাসুদ রানার বই, এবং ওখানে দৈনিক পত্রিকা থাকতো। সো দৈনিক পত্রিকা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, এবং ওখান থেকে নিয়ে বইও পড়তাম। এবং ছোটকালে হচ্ছে আমি পথের দাবি পড়েছি স্কুলে পড়ার সময়। এরকম অনেকগুলো গল্প পড়ার কারণে হচ্ছে যে আমার মনে হতো যে আচ্ছা, এই কথাগুলো কি সত্যি কথা, কারো জীবনের কথা, নাকি কেউ বানিয়ে বানিয়ে লিখতো? এই প্রশ্নটা আমার মাথার ভিতরে খুব ঘুরপাক খেত। তখন আমি হচ্ছে নিজেও কিছু লিখতে চেষ্টা করতাম। আমি ছোটকালে একেবারে স্কুলে পড়ার সময় হচ্ছে দু একটা কবিতাও লিখেছি। তখন আমি নাটক লিখতে চেষ্টা করতাম একেবারে স্কুলে। কারণ হচ্ছে যে তখন আমাদের এলাকাতে হচ্ছে নাটক মঞ্চস্থ হতো, এবং তখন মেলার আয়োজন হতো, যে মেলাতে হচ্ছে যাত্রাপালা হতো। আমি লুকিয়ে যাত্রাপালা দেখতেও গিয়েছি। তখন মনে হতো যে এই কথাগুলো যে কেউ বলে, এটা কিভাবে বলে, এটাতে কেউ না কেউ লেখে, তাহলে কি লেখা যায়? তো আমি একটা নাটক লিখতেও চেষ্টা করেছিলাম ছোটকালে। এটা কত বছর বয়সের গল্প? এটা তখন আমি বলছি, তখন আমার বয়স কত, 14, 15 বা 20, মানে 18 এরকম হবে। স্কুলের সময়টাই আমি বলছি। এত অল্প বয়সে আসলে নাটক লেখা, কবিতা গল্প না হয়ে যায়, কিন্তু নাটকটা একটু কঠিন মনে হতো না? এটা হয়তো এখন নাম দিচ্ছি নাটক, হয়তো সেটা নাটক হয় নাই। কারণ আমরা যে নাটকের সংজ্ঞা যদি বলি, সে হয়তো সেইভাবে হয়তো নাটক হয় নাই জিনিসটা। কিন্তু তখন আমি লিখতে চেষ্টা করতাম যে বিভিন্ন মানুষের অভিব্যক্তি কিরকম, একটা ঘটনাকে কেন্দ্র করে কে কিভাবে বলে, ডায়ালগ। আপনার কি মনে আছে আপনি কি লিখেছিলেন সে সময়, কোন নাটক বা কি বিষয়? আমার স্পষ্ট মনে আছে যে আমাদের ওখানে একটা নাটক মঞ্চস্থ হলো একবার বিজয় দিবসকে কেন্দ্র করে স্কুলের অনুষ্ঠানে। সেখানে নাটকের প্রথম ডায়লগ ছিল যে সমস্যা 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 শত সমস্যার দেশ এই বাংলাদেশ। এই কথাটা দিয়ে শুরু হয়েছিল নাটকটা। মঞ্চে প্রথম যিনি আসলেন, উনি এই কথাটা দিয়ে শুরু করলেন। তখন হচ্ছে আমি একটা
এরকম একটা চিত্রনাট্য হয়তো লিখতে চেষ্টা করেছিলাম। আচ্ছা, এখন ওটা নাম দিচ্ছি চিত্রনাট্য কিংবা হচ্ছে নাটক, কিন্তু তখন তো সেরকম জিনিসটা ছিল না। নিশ্চয়ই। আমি একটা গ্রামীণ সমাজে একটা কিশোরের জীবন লিখতে চেষ্টা করছিলাম তখন ওই সময়ে। চমৎকার। তো সেই সময়টা আসলে স্বপ্ন দেখতেন বড় হয়ে কি হবেন? স্বপ্ন দেখা বলতে কি, যদি আমি স্বপ্নের কথা বলি, যে এখন আমরা যেভাবে স্বপ্নকে ডিফাইন করি যে Right, বড় হ্যাঁ। হলে কি হবে মানুষ, ঠিক আমি এভাবে স্বপ্ন দেখতাম কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হতো যে বড় হলে এমন কিছু করতে হবে যে কাজটা হচ্ছে অনেকের কাজে লাগবে কিংবা হচ্ছে যে মানুষ মনে রাখবে। এবং এখানে হচ্ছে আমার মায়ের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং আমার মা যেটা বলতেন যে তুমি বাবা যাই করো না কেন, যেটা সবার চেয়ে ভালো হয় কাজটা। এবং উনি আমাকে উদাহরণ দিয়েছিলেন স্পেসিফিকলি যে তুমি যদি কখনো জুতা সেলাইও করো তাহলে সব থেকে ভালো জুতা সেলাই করার মানুষটা যদি হও তুমি। সো এই জায়গাটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে সবসময়। তাহলে মায়ের সঙ্গে আপনার বন্ডিংটা নিশ্চয়ই অনেক বেশি ভালো। আমি খুব বেশি মাত্রায় ফিল করি। এখন কি বই পড়া হয়? এখন ওইভাবে সময় পাই না, কিন্তু বই পড়া হচ্ছে আমার অন্যান্য কাজের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কাজ। যেমন হচ্ছে যে বই আমি পড়ার জন্য সময় বের করতে পারি না, কিন্তু সুযোগ পেলে এখন যেরকম হচ্ছে একটা নতুন আপনার প্রযুক্তির কারণে এখন একটা নতুন সুবিধা হয়েছে, যখন ই বুক পাওয়া যায়। ই-বুকটা, হ্যাঁ। এখন গাড়িতে বসে হচ্ছে ই বুক শুনি অনেক সময়। বই পড়ার সময় আলাদা করে করতে পারি না। শুক্রবার শনিবার পারলে কখনো এক চ্যাপ্টার 2 চ্যাপ্টার পড়ি। এই তো। আপনি বলছিলেন যে স্কুলে পড়া অবস্থায় আপনি আসলে নাটক লেখার চেষ্টা করেছিলেন। কোন স্কুলে তখন পড়ছিলেন আপনি? আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটার নাম ছিল MHA হাই স্কুল, আচ্ছা। মানে মুন্সি হজরত আলী উচ্চ বিদ্যালয়, ওইটাই আমার স্কুল ছিল তখন। সেখান থেকে এসএসসি দেওয়া হয়েছে। ওখান থেকে আমি এসএসসি পাস করি। তারপরে আমি তো চলে আসি কলেজে, রাজশাহী কলেজে। এমনি স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন সে সময়টায়? বেশ গোছানো পড়াশোনা করতেন? এটা হচ্ছে একটা ভালো দিক এবং হচ্ছে মন্দ দিক। কারণ হচ্ছে যে আমি সবসময় ফার্স্ট বয় ছিলাম। বাহ। So এটার হচ্ছে একটা অনেক চাপ ছিল, এবং এই কারণে হচ্ছে আমি অনেক কিছু জীবনে করতে পারি নাই। এই কারণে আচ্ছা। বলছি যে ওই যে বললাম যে আমাকে খুব নজরে রাখতো আমার প্রতিবেশীরা থেকে শুরু করে আমার স্কুলের শিক্ষক পর্যন্ত। যেমন আমার একবার স্পষ্ট মনে আছে, খুব তপ্ত দুপুরবেলা আমি হচ্ছে ঘর থেকে বেরিয়েছি, 2 ভাই মিলে হচ্ছে আমরা রাস্তায় খেলছি, লাটিম খেলছিলাম ওই সময়। তখন আমার শিক্ষক ওখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এবং আচ্ছা। আমাকে ধরে হচ্ছে উনি বাসায় পাঠিয়ে দিলেন। ফলে হচ্ছে যে এটা একভাবে ভালো দিকও বলা যেতে পারে, একভাবে হচ্ছে যে আমার তখন কৈশোরটা কিছুটা সীমাবদ্ধ হয়ে যায়, যে আমাকে নজরদারির ভিতরে থাকতে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এই ধরনের ও পড়াশোনা করে ভালো, ও কেন খেলাধুলা করবে? নিশ্চয়ই। মানে এই যে নজরদারিতে থাকা, এটা কারণ কি ছিল? আপনি ভালো স্টুডেন্ট ছিলেন বলেই কি সবাই একটু বেশি ফোকাসে রাখতো, নাকি পরিবার কর্তৃক কোনো একটা বলা ছিল কোনো একটা না, বিষয়? এটা হচ্ছে পরিবার কর্তৃক কোনো রকমের চাপ আমার ভিতরে ছিল না, বরং হচ্ছে এটা মানুষের একটা এক্সপেকটেশন ছিল সামহাও, যে আমি ভালো পড়াশোনা করি, তার মানে হচ্ছে আমাদের সমাজের দেখে শুনে রাখতে হবে। শিশুদেরকে বা Culture, কিশোরদেরকে যেভাবে ডিফাইন করা হয়, তাকে যেভাবে কল্পনা করা হয় যে ও আসলে এরকম হবে, ঠিক ওটা করতে অনেকে চেষ্টা করে। চেষ্টা সেটা করে, হয়তো খুব হ্যাঁ। বেশি নেগেটিভ জায়গা থেকে না, হয়তো একটা তারা ইনোসেন্ট তাদের জায়গা জায়গা থেকে, হয়তো থেকেই, একটা হ্যাঁ। এক্সপেকটেশনের জায়গা থেকে হয়তো এটা বলতে থাকে। আমার ক্ষেত্রে হয়তো সেরকমও হয়েছে। কিন্তু এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয়, একটা সময় গিয়ে আমরা মিস করে যাই, আর ওই সময়টা আরো অনেকভাবে উপভোগ করা যেত, যেটা আপনার ক্ষেত্রেও হয়েছে। যেমন লাবণ্য, মা বাবাও কিন্তু খুব দেখে শুনে রাখে, তাই না? একেবারে। ছোটবেলাটা যে এখনো স্টিল যে কখন বাড়ি ফিরছি, খোঁজ খবর হ্যাঁ, সবসময় নিশ্চয়ই রাখে। তাই। তো স্কুল জীবনে শিক্ষকরা বা আশেপাশের মানুষটা তো একটু একটা প্রত্যাশা তৈরি করেছিল যে আপনি আসলে সবসময় ভালো রেজাল্ট করবেন, এবং করেছেনও আপনি, একরকম ভাবে বলতে পারি। সেটা বলা যায় যে ভালো রেজাল্ট করেছি, কারণ আমাদের স্কুলের জন্মের পরে আমি সর্বোচ্চ নাম্বার পেয়ে ম্যাট্রিক পাস করেছিলাম। বাহ। তারপর কলেজ জীবন কোথায় কাটলো? এরপরে হচ্ছে আমি চলে আসি রাজশাহী আচ্ছা। কলেজে, যেটাকে বলা হতো রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ। রাজশাহীতে কেন আসলেন? মানে কোনো পড়াশোনা করার পরিকল্পনা বা? জন্য, মূলত পড়াশোনা করার জন্য আচ্ছা। আমি রাজশাহী কলেজে ভর্তি হলাম। একটা ভালো কলেজে, বড় কলেজে পড়তে আচ্ছা, হবে আর কি। এবং আমার একটা মানে অনেক ভালো কলেজে পড়ার একটা ইচ্ছে ছিল অনেক আগে থেকে। এমন কি হচ্ছে, যখন আমি টেলিভিশনে বিজ্ঞাপন দেখতাম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞাপন হতো, জি। নামটা ঠিক মনে নেই, বাট এটা শেষের দিকে ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তখন আমি ওই কলেজে ভর্তি হওয়ার জন্য একবার শিক্ষককে চিঠিও লিখেছিলাম, কিন্তু তখন আর হয়ে ওঠে নাই। পরে হচ্ছে আমি যখন ম্যাট্রিক পাস করলাম, তখন হচ্ছে আমাকে বাড়ি থেকে বের হওয়ার এক ধরনের একটা সুযোগ তৈরি হলো, অনুমতি দেওয়া হলো, তখন আমি রাজশাহী কলেজে ভর্তি হই। আচ্ছা। এবং ওই কলেজে আপনি জানেন যে রাজশাহী কলেজ অনেক বড় কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ। তখন হচ্ছে আমরা কলেজে ভর্তি হলাম, একটা নতুন জীবন তখন। আপনি পড়াশোনাও আসলে খুব চমৎকার করছিলেন এবং খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। তখনই কি আসলে আপনার লক্ষ্যটা নির্ধারণ হয়নি যে আসলে আপনি কি হতে চান বা কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান?
ওই সময়টা তো এরকম ছিল না যে আমি কোন বিষয়ে পড়াশোনা করব, কি করব, অতটা এরকম জায়গাগুলোতে হয়তো তখন ছিলাম না, কিন্তু একটা বড় প্রতিষ্ঠানে পড়তে হবে, একটা ভালো কলেজে পড়তে হবে, এই আকাঙ্ক্ষাটা আমার ছিল। এবং সেই জায়গা থেকে যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, রাজশাহীতে একটা বড় কলেজ আছে, সেই রাজশাহী কলেজে, এবং ওটা খুব বিখ্যাত কলেজ ছিল, আপনারা জানেন যে ওখান থেকে ধরেন বোর্ড পরীক্ষায় হচ্ছে যে আগে স্ট্যান্ড করতো, এবং স্ট্যান্ড করা ছাত্র ছাত্রীদের ভিতরে ওখান থেকে অনেক সংখ্যক ছেলে মেয়েরাই হচ্ছে স্ট্যান্ড করতো আর কি। তার মানে হচ্ছে কলেজটা একটা প্রতিষ্ঠিত ভালো কলেজ বলে পরিচিত। আমি ওই কলেজে ভর্তি হতে চেয়েছিলাম এবং ভর্তি হয়েছিলাম সেখানে, এবং পড়াশোনা করেছি। একটা বড় শহরে জীবনে প্রথম পড়াশোনার জন্য আসছি, তখন একটা নতুন জগতে এটা কি পরিবারকে ছাড়াই আসা হলো প্রথমবারের মতো? ওখানে কলেজে ভর্তি হতে আসলাম, এবং হচ্ছে যখন আমি হোস্টেলে থাকতাম, মেসে থাকতাম, হোস্টেলে উঠেছিলাম, হোস্টেলে কিছুদিন ছিলাম আমি, পরে বুঝলাম যে হোস্টেলে থাকাটা খুব বেশি আমার জন্য আরামদায়ক না, কারণ ওখানে অনেকগুলো ঝামেলা হয়। মানে হোস্টেলে থাকার মতো আমি ওই সময় ওই অবস্থায় ছিলাম না। পরে হোস্টেল থেকে চলে গিয়ে আমি একটা মেসে উঠলাম, এবং আমার মনে আছে চারু বলে এক ভদ্রলোক ছিলেন, ওনার মেসে আমি উঠলাম। ওখানে আমরা কয়েক বন্ধু মিলে থাকতাম। তো আপনি জানেন যে হচ্ছে মানে ছাত্ররা একসাথে যখন থাকে মেসে, ওইটা একটা নতুন জীবন, অন্যরকম একটা জীবন, নতুন একটা অভিজ্ঞতা সব সময়। এবং আপনি কলেজ জীবনেও আসলে উদয় নামের পাঠাগার ও সাহিত্য সংগঠন গড়ে তুলেছিলেন, সেটা একটা চমৎকার অভিজ্ঞতা, একটু শুনে নেই। আমি যখন কলেজে পড়ি তখন আমার সৌভাগ্য হয় অধ্যাপক হাসান আইজুল হকের সঙ্গে পরিচিত হওয়ার, এবং আমি ওনার বাড়িতে যেতে পারতাম। ওনার একটা সাদা রঙের বাড়ি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা আবাসিক এলাকায়, ওই বাড়িতে আমি যেতাম, এবং ওখানে আরো কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়। ওখানে গণখবর বলে একটা পত্রিকা বের হতো রাজশাহী শহর থেকে, ওই গণখবর পত্রিকার যিনি সম্পাদক, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। সো এরকম কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হওয়ার কারণে ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি জীবনে। ওই সময় ওনারা দর্শন, সাহিত্য এগুলো নিয়ে কথা বলতেন। তখন আমার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয় যে আমরা কেন একটা করতে পারি না কিছু। তখন আমি হচ্ছে আমার বন্ধুদের সাথে নিয়ে, এবং এটা নাচলে করেছিলাম, আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা একটা পাঠাগার করতে চেষ্টা করলাম, যে পাঠাগারটার নাম ছিল উদয়। এবং আমার মনে আছে যে উদয় পাঠাগারটার নামকরণের জন্য অসংখ্য দিন খুব ভোরে সকাল 6টার দিকে হয়তো হবে, আমি আমার শিক্ষকদের সঙ্গে দেখা করতে আসতাম, কারণ ওনারা সকাল 6টার দিকে স্টেশনে চা খেতে আসতেন চায়ের স্টলে। তো স্যারকে পাওয়া যাবে হচ্ছে প্ল্যাটফর্মের উপরে চায়ের দোকানে। তখন আমি স্যারের কাছে আসতাম এবং বলতাম যে একটা নামকরণ করতে হবে একটা প্রতিষ্ঠানের, এই নামটা কি হতে পারে সেটা নিয়ে আমরা অনেক অনেক চিন্তা করতাম, গল্প করতাম। অনেকদিন পরে, প্রায় মাস 2-1 হতে পারে হয়তো, এখন পুরোপুরি মনে নাই, বাট এরকম 2-3 মাস সময় নিয়েছিল নামটা ঠিক করতে। এবং আমার সম্ভবত আমার এক শিক্ষকের পরামর্শে নামকরণটা হয় উদয়, এবং এটার ট্যাগলাইন ছিল পাঠাগার ও সাহিত্য চর্চা কেন্দ্র। এবং এটা আমরা বন্ধুরা চাঁদা তুলে অফিস নিয়েছিলাম একটা পাঠাগারের, এবং সেখানে আমরা টেবিল চেয়ার কিনেছিলাম, বই সংগ্রহ করেছিলাম অনেক। এবং আমার তখন মনে আছে যে আমি তখন ঢাকার পত্রিকা সম্পাদককে চিঠি লিখেছিলাম, এবং খেয়া বলে একটা সাপ্তাহিক পত্রিকা বের হতো, সাপ্তাহিক নাকি মাসিক আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, ওই খেয়া পত্রিকার সৌজন্য সংখ্যা যেত আমাদের পাঠাগারে। তো এটা করেছিলাম তখন। এবং এই চিন্তাটা আসার পিছনে আমার নিশ্চিতভাবে আমি এটা বলতে পারি যে অধ্যাপক হাসান আইজুল হক এবং আমার শিক্ষক, এবং হচ্ছে ওই যে পত্রিকা সম্পাদক বললাম, ওনাদের একটা অবদান আছে আমার চিন্তাটা গঠনের ক্ষেত্রে। এবং একজন মানুষ কিংবা একজন সফল মানুষের কথাই যদি বলি, তাদের ছোটবেলাটা এ কারণেই জানতে চাওয়া যে আসলে মানুষটাকে বুঝতে পারা যে ছোটবেলা থেকে তিনি কি কি কর্মকাণ্ডের সঙ্গে আসলে জড়িত ছিলেন, এবং সেগুলোই আসলে বড়বেলায় অনেকটা প্রভাব ফেলছিল কিনা। কলেজে থাকা অবস্থায় পাঠাগার গড়ে তোলা এবং হাসান আজিজুল হকের মতো একজন সাহিত্যিকের সংস্পর্শে আসা, এটা আসলে আপনি ভীষণ ভাগ্যবান একজন মানুষ আমি বলবো, কারণ চমৎকার একজন গুণী মানুষ তিনি। তো কলেজের জীবনটা মাত্র 2 বছরের, কেমন ছিল? একটু নাটকীয় বলা যায়, কারণ আপনাদেরকে যেরকম বলছিলাম যে আমি একটা বড় শহরে বাড়ি থেকে একাই আসছি পড়াশোনা করার জন্য। এখানে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হলো, বিভিন্ন জেলা থেকে আগত বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আড্ডা, কথাবার্তা বলা, তাদের জীবন সম্পর্কে জানা। এবং আমার মনে আছে আমি নিউ মার্কেটে খুব আড্ডা দিতাম, রাজশাহী নিউ মার্কেটে, এবং রাজশাহী নিউ মার্কেটে ছাদেও আড্ডা দিতাম আমি। রাজশাহী রেল স্টেশনে গিয়ে আড্ডা দিতাম, রেল স্টেশনের প্ল্যাটফর্মে আড্ডা দিতাম। এগুলো খুব একটু অস্বাভাবিক মনে হতে পারে, বাট এই জায়গাগুলো আমার কোনো না কোনো কারণে পছন্দের জায়গা হয়ে উঠেছিল। আমি রাজশাহী কলেজের পেছন দিকে বেড়িবাঁধ, সেখানে আড্ডা দিতাম, ঘুরতে যেতাম, কলেজ মাঠে অনেক আড্ডা দিতাম।
কিন্তু ওখানে ওই সময় আমি খুব পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম না কলেজে। আচ্ছা আমার তখন এই আড্ডাগুলো অনেক বেশি অগ্রাধিকারের ভিতরে চলে আসে, এবং ওখানে যেহেতু হচ্ছে অনেকগুলো সিনিয়র ভাই, এবং আমার একটা আফসোসও তৈরি হয়েছিল ওই কলেজে পড়ার সময়, যে আমি তখন যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই, ওর পরের বছর থেকে ইন্টারমিডিয়েট ভর্তি বন্ধ করে দেয় কলেজটা। আচ্ছা তো তখন হচ্ছে আমরা সব থেকে জুনিয়র ছিলাম, মানে আমাদের পরে আর কেউ ভর্তি হয় নাই। তো এরকম একটা আফসোসও ছিল যে আমরা সব থেকে জুনিয়র, আমাদের কোনো পরবর্তীতে কোনো ব্যাচ ভর্তি হচ্ছে না। এবং আমি ক্যান্টিনে আড্ডা দিতাম, ক্যান্টিনে ক্যারাম বোর্ড খেলতাম আমাদের রাজশাহী কলেজের ক্যান্টিনে। আচ্ছা তো এই সময়টা হচ্ছে আমার মোটামুটি ঘোরাঘুরি, আড্ডা, তারপরে হচ্ছে এই যে আপনার সাহিত্য, এগুলো নিয়ে হচ্ছে আমার আগ্রহটা বেশি হয়। এবং তখন আমি এক ধরনের ঝোলা ব্যাগ কাঁধে নিতে শিখলাম কোনো না কোনো কারণে, পড়াশোনা এবং সাহিত্য নিয়ে চিন্তা করার কারণে। এবং পরবর্তীতে যেটা হলো যে আমার রেজাল্ট খারাপ হয়ে যায় রাজশাহী কলেজে পড়ার সময়। আচ্ছা আমার মনে আছে যে আমি ইয়ার চেঞ্জ পরীক্ষায় ফেল করলাম, মাত্র এক সাবজেক্টে পাস করলাম, মানে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। কিন্তু যেহেতু আমাদের পরবর্তীতে কোনো ব্যাচ নাই, ফলে আমাদেরকে আটকে রাখেন, আমাদের সবাইকে পাস করিয়ে দেওয়া হলো। আচ্ছা এবং টেস্ট পরীক্ষার সময়তেও হচ্ছে আমি 3 সাবজেক্টে পাস করলাম, 3 সাবজেক্টে ফেল করলাম। আচ্ছা তখন আমার একটা রিয়েলাইজেশন হলো, এবং আমার বাবা একটা কথা বলেছিলেন যে বাবা, তোমাকে পড়তে পাঠিয়েছি, তুমি এরকম করলে কেন? এর বেশি উনি আর কিছুই বলেননি আমাকে। আচ্ছা তো এই কথাটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা মেসেজ ছিল। এরপরে আমি পড়াশোনা শুরু করি এবং 3 মাস পড়াশোনা করলাম। টেস্ট পরীক্ষার পরে 3 মাস মতো বা 4 মাস মতো সময় পাওয়া যায়। 3 মাস পড়াশোনা করার পরে আমি ম্যাট্রিকের চাইতে ভালো রেজাল্ট করি আবার। বাহ এবং আমি আবার স্টার পাই। এবং সেটা আমাকে মনে হয়েছিল যে না, ঠিক আছে, আমি ঠিক জায়গায় ফিরে গেছি আবার। চমৎকার। আপনি এত ভালো একজন স্টুডেন্ট, কলেজে গিয়ে কিছু সাবজেক্ট আপনি ফেল করলেন, বিষয়টা আসলে মেনে নেওয়াটা একটু কঠিন। মানে কি ঘটেছিল আসলে? মানে পড়াশোনা থেকে কি একেবারেই দূরে সরে গিয়েছিলেন আপনি? খুব বেশি দূরে সরে যাওয়া না, কিন্তু হচ্ছে আমার আগ্রহটা শিফট করেছিল। যেমন হচ্ছে মানুষের সঙ্গে অনেক বেশি আড্ডা দিতেন, আড্ডা দেওয়াটা, মানুষের সাথে কথা বলাটা, এটাই হচ্ছে আমার জন্য বেশি আগ্রহের জায়গা ছিল। আমি বইয়ের পড়া পড়তে খুব বেশি আগ্রহ তখন বোধ করতাম না। এই কারণে হচ্ছে যে আমার হয়তো রেজাল্টটা খারাপ তারপরে তো আপনার রেজাল্ট ভালো হলো এবং এবার একটা অন্য অধ্যায় শুরু হবে, সেটা হলো বিশ্ববিদ্যালয় জীবন। সেটা তো একরকম যুদ্ধের মতো, যে কোন বিষয়ে পড়বেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, সেই গল্পগুলো একটু শুনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য হচ্ছে আমার জন্য আইকন ছিল আমাদের এলাকার কিছু বড় ভাই যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেন, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। আমার সঙ্গত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা আগ্রহ ছিল, এবং এখানে আমার একটা আগ্রহের জায়গা ছিল পলিটিক্যাল সায়েন্স। কারণ হচ্ছে আমি ছোটকাল থেকে, মানে কলেজে পড়ার সময় থেকে ডক্টর এমাজউদ্দিন আহমেদ ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনাকে আমি চিনতাম মানে হচ্ছে ওনার নাম জানতাম। ওনার সঙ্গে একটা চাঁপাইনবাবগঞ্জের কানেকশন আছে। তো উনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানী, ফলে আমার কাছে মনে হতো যে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়লে ভালো করবো, বা এটা আমার কাছে কোনো না কোনো কারণে হচ্ছে আমার কাছে একটা পরিচিত বা হচ্ছে আগ্রহের জায়গা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে সে আগ্রহ আমার চলে যায়। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। কিন্তু প্রথম বছর আমার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আমার ভর্তি হওয়া হয় নাই। আচ্ছা, একই কারণে কিনা আমি জানি না, খুব বেশি আমি প্রস্তুতি হয়তো নিতে পারিনি। তো আমার এক ধরনের ফ্রাস্ট্রেশনও তৈরি হয় যে আমি তাহলে পড়াশোনা কি আর করতে পারবো না, আমার কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হবে না। এবং আমার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই সামান্য কারণে আমার ভর্তিটা হওয়া হলো না। আমি ইন্টারভিউ দিয়েছিলাম নাটক ও নাট্য তত্ত্ব এরকম কোন একটা ডিসিপ্লিনে, কিন্তু সেটার পরেও হচ্ছে আমার ভর্তিটা হওয়া হয় নাই। এর পরের বছর হচ্ছে আমি আবার নতুন করে চেষ্টা করলাম ভর্তি হওয়ার জন্য, এবং একইভাবে হয়তো আমি ফিরেছিলাম। আমি 3 সাবজেক্টে চান্স পেলাম ভর্তি হওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তখন হচ্ছে বাংলায়, ফিলোসফিতে, রাষ্ট্রবিজ্ঞানে এবং অ্যানথ্রোপোলজিতে 4 সাবজেক্টে চান্স পেয়েছিলাম। তখন হচ্ছে মনে হচ্ছে না, ঠিক আছে, আমি আবার ফিরেছি। তখন আমি শেষ পর্যন্ত ঠিক করলাম যে আমি অ্যানথ্রোপোলজিতে ভর্তি হব, এবং এটা ঠিক করার জন্য আমি এক ধরনের সবার সঙ্গে পরামর্শ করলাম। আমার স্পষ্ট মনে আছে যে বাংলা তো সাহিত্য মূলত, তো সাহিত্য তো আমি নিজেও পড়তে পারি। এই জায়গা থেকে মনে হলো যে আমি একটু কারোর সঙ্গে জিজ্ঞেস করে দেখি যে কোন বিষয়ে ভর্তি হওয়া ভালো হবে। আমি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের লাইব্রেরিতে ঢুকে আমাদের এক সিনিয়র, তখন তো বুঝতে পারিনি যে উনি কে,
একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম যে আমি এই সাবজেক্টের চান্স পেয়েছি, আপনার পরামর্শ কি, কোথায় ভর্তি হওয়া যায়? তো উনি আমাকে কিছু কথা বললেন এবং আমি অ্যানথ্রোপলজিতে ভর্তির সিদ্ধান্ত নিলাম। এবং উনি অ্যানথ্রোপলজির শিক্ষক এখন, যাকে আমি জিজ্ঞেস করেছিলাম, উনি অস্ট্রেলিয়াতে অ্যানথ্রোপলজি পড়ান। আচ্ছা। তো উনার পরামর্শটা আমার জীবনে একটু সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক কাজ করেছিলাম ওই সময়। পরিবারের এই বাহ, বিষয়ে চমৎকার। কোনো অভিমত ছিল বা না, আমার পরিবার থেকে কখনোই কোনো বিষয়ে চাপ ছিল না যে কি করতে হবে, বরং হচ্ছে যে আমি অ্যানথ্রোপলজিটা পড়ার কারণে, ভর্তি হওয়ার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এটাতে একটা খুব জনপ্রিয় বা হচ্ছে পরিচিত সাবজেক্ট না, এখানে পড়ে কি হবে। এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে না, এটা যেহেতু হচ্ছে একটা মানব বিজ্ঞান, ফলে এইটা পড়লে হয়তো মানুষ বোঝা যাবে, আচ্ছা। এটা পড়লেই হয়তো সমাজ বোঝা যাবে। ওই জায়গা থেকে হচ্ছে আমার এখানে পড়তে আসার আগ্রহটা তৈরি হয়। এবং এই কারণেই খুব অল্প বয়স থেকে মানুষকে জানা, মানুষের সঙ্গে মেশা, এই প্রবণতা নিশ্চয়ই আপনার মধ্যে অনেক বেশি ছিল। এটা হয়তো কোইন্সিডেন্ট বলা যেতে পারে, কারণ আমার আগ্রহের জায়গাটা ছিল মানুষ সম্পর্কে আমি জানতে খুব আগ্রহ, সমাজ সম্পর্কে আমার জানতে খুব আগ্রহ, এবং অফকোর্স এবং এগুলো জানার পেছনে বা এই নিশ্চয়ই আগ্রহটা প্রভাবিত তৈরি হওয়ার করেছে। পেছনে অনেকের ভূমিকা আছে। আমার শিক্ষকদের ভূমিকা আছে, আমার হচ্ছে যেরকম বলছিলাম যে রাজশাহীতে অধ্যাপক হাসান আইজুল হকের সঙ্গে মানে ওনার কাছাকাছি ওনার গল্প শুনতে পারার একটা সৌভাগ্য আমার হয়েছিল। তার কাছ থেকে শুনে আমার অনেক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এবং পরবর্তীতে যখন আমি অ্যানথ্রোপোলজি পড়ি, তখন আমার কাছে মনে হয়েছে যে না, আই এম অন দ্য রাইট ট্র্যাক। এবং হচ্ছে যে আমার অ্যানথ্রোপোলজিতে অনেকগুলো ডিসিপ্লিন পড়ানো হয়। আচ্ছা। এখানে হচ্ছে ফর্মাল ইকোনমিক্স, ইনফর্মাল ইকোনমিক্স, সোসাইটি, প্রোডাকশন সিস্টেম, পাবলিক হেলথ, তারপরে হচ্ছে আপনার হিস্ট্রি, অনেক কিছু, ডেভেলপমেন্ট থিওরি, ফিলোসফি, অনেকগুলো বিষয় সবগুলো এখানে বিষয় পড়ানো আসলে হয়। মোটামুটি এখানে। এবং আমি খুবই ভাগ্যবান ওই অর্থে বলতে পারি যে তখন আমাদের যে সিলেবাসটা ছিল, এই সিলেবাসটা অনেক রিচ ছিল। আচ্ছা। এবং আমি অনেকগুলো শিক্ষকের সংস্পর্শ পেয়েছি, বাহ। যারা নিশ্চিতভাবে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানে মোড় নির্ধারণে ভূমিকা রেখেছেন। তারা কাছ থেকে চমৎকার। আমি এবং শিখেছি। আপনি সেই সূত্র ধরে তো আসলে ঢাকায় যাওয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন। সেই সময়টা আসলে কেমন ছিল? নৃবিজ্ঞানে পড়াশোনা করার কারণে তো নিশ্চয়ই অনেক সময়ও পেতেন। বিশ্ববিদ্যালয় জীবনটা হচ্ছে, যদি আমি ব্যাখ্যা করি, আমার বিশ্ববিদ্যালয় জীবনটা অনেক মানে বৈচিত্র্যময় ছিল। আমি আবার হচ্ছে আগের মতোই খুব বেশি পড়াশোনা করতাম না। আচ্ছা। মানে আমি ক্লাসে নিয়মিত যেতাম, ব্যাপারটা এরকম না। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে আড্ডা, সাংস্কৃতিক সংগঠন করা, ছাত্র সংগঠন করা, এগুলোর সঙ্গে আমার বেশি আগ্রহ তৈরি হয়। আপনার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কেমন হলো, অনার্স মাস্টার্স? আমার রেজাল্ট ভালো না, মানে সেকেন্ড ক্লাস। আচ্ছা। আচ্ছা। আমি মানে ভালো রেজাল্ট করার মতো করে পড়াশোনা আর করি নাই। কিন্তু আমার হচ্ছে অন্যান্য পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয় বেশি। আচ্ছা। আমি মূলত হচ্ছে আবার সাহিত্য, ইতিহাস, ফিলোসফি, রাজনৈতিক ইতিহাস, এই বিষয়গুলোর প্রতি আমার আপনার এই বিষয়টি আমাদের খুব মানে অনুপ্রাণিত করছে। আপনি সবসময় অনেক এক্সপ্লোর করেছেন স্কুল জীবনে, কলেজ জীবনে এবং বিশ্ববিদ্যালয় জীবনে। রেজাল্ট আপনি বলছেন, আপনি সবসময় বলছেন আপনি ফিরে এসেছেন। তো আমার বিশ্বাস যে আপনি বিশ্ববিদ্যালয় জীবনেও ফিরে এসেছেন, কিন্তু এবার আরেকটি অধ্যায় আমরা চলে যেতে চাই, সেটা হলো কর্মজীবন। এটিও একটি গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, কারণ আমাদের ক্যারিয়ার সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে ক্যারিয়ারে আসলে কি করব। তো কি হলো বিশ্ববিদ্যালয় জীবন থেকে পাশ করে, কি ভাবছিলেন, কি করবেন? আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করার আগে চাকরি শুরু করেছিলাম। আচ্ছা, কোথায়? আমি যখন মাস্টার্স পড়ি, তখনই হচ্ছে আমি সাংবাদিকতা শুরু করি। আমি দৈনিক আমাদের সময়ে হচ্ছে সাংবাদিকতা করতাম এবং সহ সম্পাদক হিসেবে যুক্ত হয়েছিলাম। সাংবাদিকতা কেন এই সময়? এটার সঙ্গে ছোটকালের একটা সম্পর্ক আছে। আমি ছোটকালে সাংবাদিকও হতে চাইতাম। আচ্ছা। বাহ। এবং হচ্ছে আমি একেবারে ছোটকাল থেকেই হচ্ছে আমার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়, এবং আমি এ কারণে হচ্ছে সাংবাদিক হতে চাইতাম। এবং আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকরাই হচ্ছে আমার বন্ধুদের একটা বড় অংশ ছিল। আচ্ছা। এবং আমার নির্দিষ্টভাবে সম্পাদক হতে চাইতাম আমি। এই জন্য হচ্ছে আমি সাংবাদিকতায় যখন যুক্ত হই, তখন আমি রিপোর্টিং এ যাইনি, আমি মূলত এডিটিং এ গিয়েছিলাম। আচ্ছা। এবং আমি আমাদের সময়ে কাজ করলাম প্রায় 8-9 মাস মতো। তখন হচ্ছে ইন হাউস বের হতো পত্রিকাটা সেন্ট্রাল রোড থেকে। এরপরে আমি যুক্ত হই দৈনিক আমার দেশে, ওখানে আমি 1 বছর মতো কাজ করি। তারপরে হচ্ছে আমি আবার এর ভিতরে আমার পড়াশোনা শেষ হয়েছে, সাংবাদিকতা করতে করতে আমার পড়াশোনা শেষ হয়েছে, মাস্টার শেষ হয়েছে।
মাস্টার্স শেষ হওয়ার পরে কিছুদিন আমি সাংবাদিকতাতে ছিলাম, কারণ হচ্ছে যে মাস্টার্স তো 1 বছরের ছিল আমাদের, আর সাংবাদিকতা করেছি 2 বছর। তো কিছু সময় শুধুমাত্র সাংবাদিকতা করতাম আমি। আচ্ছা। এরপরে হচ্ছে আমি আমার ক্যারিয়ার আবার চেঞ্জ করি, তারপর উন্নয়ন হচ্ছে, খাতে ফিরে আসেন। উন্নয়ন সেক্টরে আমি আবার মুভ করি আর কি। কোন জবটা দিয়ে আসলে শুরু হয় লাবণ্য, তাই না? সেটা একটু একদমই, এটা আমাদের দুজনেরই আসলে জানার জায়গা। মানে আমি সাংবাদিকতা শেষ করে আমি যুক্ত হই দি হাঙ্গার প্রজেক্ট বলে একটা সংগঠন। এটা হচ্ছে ইউএসএ বেসড একটা অর্গানাইজেশন। এখানে মূলত সুশাসন নিয়ে কাজের সূত্রপাত আমার সেখান থেকেই। আচ্ছা। এবং এখানে স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবামূলক কাজে মানুষকে উৎসাহিত করার একটা বড় অংশ ছিল এই কাজ, এই চাকরিটাতে। মূলত হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর ভিতরে যারা হচ্ছে মধ্যবিত্ত, যাদের স্বেচ্ছাশ্রম দেওয়ার সামর্থ্য থাকে কিছুটা, এই মানুষগুলোকে মোবিলাইজ করা। স্বশাসিত ইউনিয়ন পরিষদ গঠনের পিছনে এক ধরনের কাজ ছিল। আচ্ছা। ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের সাথে কাজ করা, সেই কাজটা করতাম। বিকশিত নারী নেটওয়ার্ক বলে একটা সংগঠন ছিল, সেখানে আমি কাজ করতাম। মানে এই কাজের অংশ হিসেবে, আমার চাকরির অংশ হিসেবে এই সংগঠনগুলোর সঙ্গে আমি যুক্ত ছিলাম। এটা কি একটা প্রজেক্ট ওয়াইজ কাজটা এটা ঠিক নামটা প্রজেক্ট, কিন্তু সংগঠনটা প্রজেক্ট না আসলে। আচ্ছা। দি হাঙ্গার প্রজেক্ট একটা হচ্ছে অনেক বিখ্যাত সংগঠন। এই সংগঠনের হচ্ছে আপনার মানে পরিচালনা পর্ষদের ভিতরে অমর্ত্য সেনও ছিলেন আর কি। আচ্ছা। তো বাংলাদেশে এটা কাজ আছে, বাংলাদেশে আমি কাজ করতাম। তো এরকম এবং হচ্ছে ইয়ুথদের সাথে কাজ করতাম। আচ্ছা। তো এই কাজটা দিয়ে আমার মূলত শুরু, এবং আমি ওখানে 3 বছর মতো কাজ করেছি, 2 বছর 8 মাস বা 3 বছর মতো ওখানে কাজ করেছিলাম। তারপরে আমি চলে আসি হচ্ছে নাগরিক উদ্যোগ বলে একটা সংগঠনে, এবং এই জায়গাতে হচ্ছে কাজটাকে আমি খুব বেশি এনজয় করতাম। নাগরিক উদ্যোগে যখন আমি কাজ করতাম, এই কাজটা ছিল মূলত দলিত জনগোষ্ঠীর সাথে কাজ, এবং দলিতদের যে জীবনের ধারা, তাদের জীবনের যে ধরন, তাদের যে সামাজিক, রাজনৈতিক এবং হচ্ছে অবস্থান, আর্থিক অবস্থান, সমাজে বৈষম্য, এই বিষয়গুলো হচ্ছে আমার জীবনের যে চিন্তার ধরন এবং চিন্তা থেকে যেগুলো আমি পেয়েছি যে মানুষের জীবনে কি কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তো সেটা আমি একদম প্রত্যক্ষ করি হচ্ছে এই জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার সময়। আচ্ছা। এবং এই মানুষগুলোকে আপনি জানবেন যে তারা একটা অস্পৃশ্যতার শিকার। তখন আমি হচ্ছে এই জায়গাটাকে অনেক বেশি তখন সিরিয়াসলি নেই যে এটা থেকে এটা থাকতে পারে না, এটা হতে পারে না। তো ওইটা তখন আমি আর চাকরি মনে করতাম না নিজেকে কখনো, এবং আমি এটাকে কাজ হিসেবে নিয়েছিলাম। তো সেই জায়গা থেকে ওই যে আপনি যেরকম বলছিলেন শুরুর দিকে যে একটা বৈষম্য বিরোধী আইন, এবং আমার ওই মোটিভেশনটা ছিল যে এই যে সামাজিক বৈষম্য, জন্ম পেশাভিত্তিক বৈষম্য, এটা দূর হওয়া দরকার। তো দূর হওয়ার জন্য তখন হচ্ছে আমরা যে কাজগুলো করতাম। কি ধরনের কাজ করা হতো আপনাদের তখন? মূলত হচ্ছে এটা কমিউনিটি মোবিলাইজেশন, এটা একটা ছিল যে মানুষগুলোকে বুঝতে সহযোগিতা করা যে তাদের জীবনটা এভাবে আছে, এটা একেবারে মানে চিরদিনের জন্য নির্ধারিত না, এটা পরিবর্তন হওয়া সম্ভব। একই সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করা যে এটা মোকাবেলা করার জন্য, এটা অ্যাড্রেস করার জন্য রাষ্ট্রের এবং সরকারের অনেকগুলো করণীয় আছে। সেটা কি হতে পারে? যেমন যদি স্পষ্ট করে বলি যে এই মানুষগুলো যেভাবে হাউজিং এর ভিতরে থাকেন, একটা নির্দিষ্ট জায়গাতে থাকেন, এবং এটা হচ্ছে একটা অমানবিক জীবন, তো এটা থেকে নিশ্চিতভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব যদি হচ্ছে সরকার উদ্যোগ গ্রহণ করে। তো তখন হচ্ছে আমার মনে আছে যে আমি একটা চিঠি লিখেছিলাম তখনকার অর্থমন্ত্রীর কাছে যে এই জনগোষ্ঠীর হাউজিং এর উন্নয়নের জন্য রাষ্ট্রীয় বাজেটে বরাদ্দ থাকতে হবে। এবং ঘটনাক্রমে হচ্ছে এই চিঠিটা আমলে নেন অর্থমন্ত্রী, এবং প্রথম বছরই আমার চিঠিটা পাওয়ার পরে, আমার চিঠি মানে তখন সংগঠনের পক্ষ থেকে দেয়া হলো চিঠিটা, তখন হচ্ছে 10 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল, এবং একটা প্রকল্পের জন্য, হাউজিং এর প্রকল্পের জন্য। তো এই কাজটা আমি খুবই আন্তরিকতার সাথে করতাম। এটা 2010, 11, 12 এই সময়টার কথা বলছি আমি। চমৎকার। এবং এই জনগোষ্ঠীর মানবাধিকারের প্রশ্নটা যাতে রাষ্ট্র স্বীকার করে কিংবা হচ্ছে এটাকে কি বলে অ্যাড্রেস করে, এই জন্য তখন মনে থাকবার কথা যে জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার রিভিউ হয় 2013 সালে। তখন হচ্ছে সরকারের যে রিপোর্ট সাবমিট করতে হয় জাতিসংঘে, তখন ওই রিপোর্টে হচ্ছে জনগোষ্ঠীর কথা লেখার জন্য আমি যোগাযোগ করি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং ওই রিপোর্টে এই জনগোষ্ঠীর জন্য একটা প্যারাগ্রাফ লেখা হয়, এবং সেই প্যারাগ্রাফটা আমি ড্রাফট করে দিয়েছিলাম পর্যন্ত।
বাহ, চমৎকার। চ্যালেঞ্জিং কি কি ছিল এমনিতে কাজটা করতে গিয়ে, বা আপনারা কোনো চ্যালেঞ্জেস ফেস করেছেন কিনা সে সময়টা? আমাদের উন্নয়নের জন্য যতগুলো এজেন্ডা আমরা দেখি সাধারণত ডেভেলপমেন্ট সেক্টরে, এটা খুব একটা উল্লেখযোগ্য এজেন্ডা ছিল না। এটাকে একটা এজেন্ডা হিসেবে সেট করতে হয়েছিল আমাদেরকে, যে এইটা একটা সামাজিক সমস্যা, এই সমস্যাটাকে সমাধান করতে হবে। এটাকে এজেন্ডা সেটিং বলতে আমরা যেটা বুঝি, সেটা এজেন্ডা সেটিংটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। এবং হচ্ছে যে নীতি নির্ধারকদের কাছে এটাকে, কারণ নীতি নির্ধারকদের কাছে তো অসংখ্য বিষয় থাকে, এইরকম একটা বিষয় সামনে নিয়ে আসার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ থাকে। এবং এই চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে যে অন্যান্য বিষয়কে কম্পিট করে কিন্তু সেখানে নিয়ে আসতে হয়। তো সেটার জন্য অনেক কাজ করতে হয়েছে এবং এই মানুষগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া, এই কলোনিগুলোতে নিয়ে যাওয়া, এই কলোনির মানুষগুলোকে হচ্ছে এই নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করতে বসতে সহযোগিতা করা। এবং ধীরে ধীরে এটা হয়েছে এবং আমরা কৃতজ্ঞ যে সরকার এটাকে স্বীকার করেছেন এবং হচ্ছে এটা অ্যাড্রেস করার জন্য এখন সরকার অনেক কাজ করছেন আর কি। চমৎকার। প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে ভাবতেন বলেই আসলে একটা চমৎকার উদ্যোগ নিয়েছিলেন এবং সরকারি পর্যায়ে আসলে তাদের জন্য বরাদ্দও হয়েছিল। এটা চমৎকার একটা বিষয়। এই যে একটা বিষয় যে মানুষের জন্য ভাবা, পরবর্তী সময়ে আসলে দলিত সম্প্রদায়ের মধ্যে কি আসলে কোনো পরিবর্তন এসেছে? যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা একটু তাকাই, যে সময় তো অনেক আসলে গড়ালো। আমরা যদি ছোট করে বলি জিনিসটা, যে পরিবর্তন তো একেবারে রাত দিনের মতো দেখা যায় না, কিন্তু অনেকগুলো অগ্রগতি হয়েছে এটা বলতে পারি। অগ্রগতির ভিতরে যদি এখন দেখি যে এই জনগোষ্ঠীর অনেক মানুষ নেতৃস্থানীয় জায়গাতে আসছে, তারা হচ্ছে এখন নিজেদের কথা নিজেরা বলছেন, অনেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হয়েছেন, অনেকে হচ্ছে নিজেরা সংগঠন গড়ে তুলেছেন এবং হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের যোগাযোগগুলো নিজেদের জায়গা থেকে ইস্টাবলিশড হয়েছে। তো সেই ধরনের পরিবর্তন হয়েছে। এখন পুরো জনগোষ্ঠীর তো রাত দিনের মতো হঠাৎ করে পরিবর্তন দেখতে পাবো না আমরা। ধীরে ধীরে সব আসলে পরিবর্তন হয় এবং আমরা সেই আশায় থাকি। আপনি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালে আপনার প্রতিবন্ধী অধিকার নিয়েও কাজ করা হয়েছে, সেখানকার অভিজ্ঞতা শুনবো। আমি যেটা বলছিলাম যে নাগরিক উদ্যোগের কাজ শেষ করে আমি হচ্ছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালে জয়েন করি এবং তখনই আমি মূলত প্রতিবন্ধী মানুষের জীবন সম্পর্কে জানার সুযোগ পাই। আমি ওখানে খুব বেশি দিন কাজ করার সুযোগ পাই নাই, 1 বছর 3-4 মাস মতো আমি কাজ করেছিলাম এবং তখন আমি শিখতে চেষ্টা করছিলাম যে সমাজে যে একটা জনগোষ্ঠী আছে প্রতিবন্ধিতার শিকার, অনেক প্রতিবন্ধী আছে, যে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অনেক ধরনের প্রতিবন্ধিতা যে আছে, এটা তখন আমি মূলত জানতে পারি, শিখতে পারি। আচ্ছা, আগে হয়তো প্রতিবন্ধী মানুষকে চিনতাম কিন্তু বুঝতাম না, তখন বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, এবং এই মানুষগুলোর জীবনের উন্নয়নের জন্য কিংবা মূলধারাতে টিকে থাকার জন্য, সম্পৃক্ত হওয়ার জন্য যে চ্যালেঞ্জগুলো, সেটা আমি ওখানে গিয়ে শিখি মূলত। এরপরে তো যেরকম বলছিলাম যে ওখানে আমি বেশি দিন কাজের সুযোগ পাই নাই, আমার দায়িত্ব শেষ হয়ে তারপরে হচ্ছে আমি যুক্ত হই রামরু বলে একটা অর্গানাইজেশনে, রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট। সো রামরুতে তখন আমি হচ্ছে মূলত অভিবাসন নিয়ে কাজের সুযোগ তৈরি হয় আমার, এবং তখন বুঝতে পারি যে বাংলাদেশ থেকে কতগুলো মানুষ দেশের বাইরে কাজ করেন। এই তথ্যগুলো হয়তো আমরা জানতাম, কিন্তু অনুধাবন করাটা মুশকিল যতক্ষণ না পর্যন্ত মানুষ সে কাজটার সঙ্গে সম্পৃক্ত হয়। তো তখন অনুধাবন করতে শিখলাম যে যারা আমাদের দেশ থেকে শ্রমিকরা দেশের বাইরে কাজ করতে যান, তাদের জীবন কেমন, এবং এই যাওয়া এবং কাজ করতে থাকা, কাজ থেকে ফিরে আসা, এই পুরো যে চক্রটা, এই জার্নিটার ভিতরে কত ধরনের সমস্যা থাকে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এটা করতে গেলে কি কি করতে হবে, এখানে সরকারের ভূমিকা কি, এখানে যারা অন্যান্য প্রাইভেট সেক্টর যুক্ত আছে যেমন রিক্রুটিং এজেন্সি, তাদের করণীয় কি, সেই কাজটা কি ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। তো এইগুলো ধরনের একটা এই পুরো অভিবাসনের একটা হচ্ছে ব্যবস্থাপনাগত দিক আছে, আর একটা হচ্ছে হিউম্যান ফেস আছে এর ভিতরে। সেই দুইটা দিক তখন আমরা বুঝতে চেষ্টা করি এবং হচ্ছে তখন আমি জীবনে প্রথম বুঝতে চেষ্টা করলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম যে আসলে মানুষের হিউম্যান ফেসটা মাইগ্রেশনের কেমন এবং হচ্ছে এটার ব্যবস্থাপনা দিকটা কেমন। এবং এখানে আমি বেশ কিছুদিন কাজ করেছি এবং আমার মনে হয়েছে যে এই কাজটা আরো কন্টিনিউ করা যেতে পারে। আচ্ছা, যা হোক, যেরকম বলছিলাম যে আমরা তো একটা পেশাজীবী মানুষ, একই জায়গায় দীর্ঘদিন কাজ করাটা হয়ে ওঠে না। পরবর্তীতে আমি চলে যাই আরেক জায়গাতে এবং তখন আমি কাজ করি হচ্ছে যুক্ত হই ব্রিটিশ কাউন্সিলে। এবং ব্রিটিশ কাউন্সিলে মূলত হচ্ছে 2টা পোর্টফোলিও ম্যানেজ করতাম আমি। একটা হচ্ছে ক্লাইমেট গভর্নেন্স, যেটা আপনি শুরুর দিকে বলছিলেন, আর একটা হচ্ছে ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন। আচ্ছা, সো ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন এইটা মূলত আপনার একটা তুলনামূলকভাবে নতুন ডিসিপ্লিন, যে এই আলোচনাটা অনেক বেশি আগে থেকে আলোচনায় ছিল না, এবং এটা কি হতে পারে সেটা নিয়ে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম ডেভেলপমেন্ট করতে চেষ্টা করলাম। তো ব্রিটিশ কাউন্সিলে যেটা বলছিলাম যে তখন আমি প্রায় 4 বছর
4.5 বছর মতো ওখানে কাজ করি এবং সেখানেও হচ্ছে আমার আমার অনেক কাজের সুযোগ তৈরি হয়। অনেক কাজের সুযোগ মানে হচ্ছে তখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করি। আপনার পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর সঙ্গে কাজ করি। তখন হচ্ছে বোঝা যায় যে আসলে মানে সরকারের দিক থেকে করণীয়টা যে থাকে সেটা প্রপারলি করতে গেলে এই যে আমাদের মতো সংগঠন, উন্নয়ন সংগঠন থেকে কাজ করা এবং এক ধরনের একটা নতুন দৃষ্টিভঙ্গি যে এটা একসাথে কাজ করা, মানে আলাদা হয়ে না, সরকারের সঙ্গে একসাথে কাজ করলে যে অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করা যায়, সেটা আমরা ওখান থেকে শিখলাম এবং হচ্ছে অনেকগুলো কাজ তখন আমরা করেছিলাম। একটা হলো নিজ উদ্যোগে কিছু কাজ করা, আরেকটা হলো সরকারের সাথে এক হয়ে কাজ করাটা। সময়গুলো কেমন আর যায়? সরকারি প্রজেক্টে কাজ করতে গেলেই তো একটু সময়টা বেশি লাল ফিতা প্রয়োজন দৌড়াতে হয়, থাকে হ্যাঁ। বা অনেক সময় সাপেক্ষ, হ্যাঁ নিশ্চিতভাবে অনেক সময় সাপেক্ষ, কিন্তু এটা একই সঙ্গে সত্য যে সরকার যদি অগ্রাধিকারের ভিতরে নিয়ে আসে তখন এই কাজটা অনেক দ্রুত হয়ে যায়। জি। যেমন আমরা যদি মনে করি যে একটা জনগোষ্ঠীর বিশেষ উন্নয়ন প্রয়োজন, এই জনগোষ্ঠীর বিশেষ উন্নয়ন একটি প্রকল্প ভিত্তিক উন্নয়ন হতে পারে, প্রকল্প ড্রিভেন উন্নয়ন হতে পারে। সেটা হচ্ছে ধরেন যদি আমরা লাইভলিহুডের কথা চিন্তা করি, যে একটা জনগোষ্ঠীর লাইভলিহুডের জন্য আপনি হচ্ছে ইনভেস্ট করতে পারেন, ইনপুট দিতে পারেন, হলো, কিন্তু এই মানুষের জীবনযাপন তো হচ্ছে আলাদা কোনো বিষয় না। এই মানুষের জীবনযাপন তো বৃহত্তর সমাজের অংশ। ফলে বৃহত্তর সমাজের এই যে ব্যবস্থাপনাগত জায়গাটা যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কোনো মানুষেরই জীবন আলাদা করে হচ্ছে তাকে চালিয়ে নিয়ে যেতে পারবে না। ফলে একটা বৃহত্তর জনগোষ্ঠী, বৃহত্তর সমাজ, বৃহত্তর ব্যবস্থার সাথে যদি এটা মিলাতে হয়, তাহলে হচ্ছে সরকারের সঙ্গে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে আপনি 4.5 বছর ছিলেন। জি। এরপর পরবর্তী সময় কি আবার অভিবাসন নিয়ে কাজ করেছেন? হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিলের একটা পলিসি আছে একটা, আপনার একটু শুনি একটু। বিভিন্ন এক্সপার্টরা বলেন যে প্রায় 2 থেকে 5 লক্ষ মতো মানুষ ঢাকা শহরেই আসেন প্রতি বছর। আচ্ছা। এবং অন্যান্য শহরগুলোতে যদি আমরা দেখি, জেলা শহর, বিভাগীয় শহর, সেখানে অনেক মানুষ কিন্তু জলবায়ু অভিঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে আসেন, অনেক অভিবাসনও করেন। মানে এখানে একটা পার্থক্য আছে যে কেউ বাধ্য হয়ে আসেন আর কেউ স্বেচ্ছায় আসেন, প্রয়োজন ভিত্তিক হয়তো সিদ্ধান্ত গ্রহণ করে আসেন। তো এই মানুষগুলো আসলে তো তাদের জীবনের একটা ধারার পরিবর্তন ঘটে। আগে যে কাজটা করতেন, যেমন হচ্ছে কেউ যদি কৃষি কাজ করতেন, কেউ যদি হচ্ছে মৎস্যজীবী থাকতেন, কিংবা কেউ দোকানদারি করতেন, তাহলে শহরে এসে ঠিক একই কাজটা তিনি করতে পারেন না। তাকে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হতে হয় এবং তার আবাসস্থলটাও ঠিক আগের মতো থাকে না। কারণ হচ্ছে যে মানুষের ঘর বলতে যা বোঝায়, বাড়ি বলতে যা বোঝায়, যেখানে মানুষ ফিরতে চায় সবসময়, ওই জায়গাটাতে তাকে ত্যাগ করে আসতে হয়। তখন এই যে জীবনটা যাপন করে মানুষ একটা নতুন জায়গাতে এসে, এইটাকে একটা ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসতে হবে। আচ্ছা। সেটা কিভাবে আনতে হবে, সেই জন্য হচ্ছে আমরা কাজ শুরু করলাম। আচ্ছা। এবং তখন এটার সঙ্গে যুক্ত হলেন রামরু, আমার আগের সংগঠন, এবং ওখানে ওদের সঙ্গে সম্পর্ক এবং হচ্ছে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করি, বিশেষ করে ডক্টর তাসনিম সিদ্দিকের কথা যদি আমি বলি। তো ডক্টর তাসনিম সিদ্দিকী ওই স্ট্র্যাটেজিটা ড্রাফট করার ক্ষেত্রে ভূমিকা রাখলেন এবং আমি তখন যোগাযোগ করলাম আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৎকালীন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, ওনার সঙ্গে কথা বললাম এবং উনি এটা স্বীকার করলেন এবং আগ্রহ প্রকাশ করলেন যে হ্যাঁ, আমাদের দেশে তো এরকম একটা স্ট্র্যাটেজি হতে হবে যে এই জনগোষ্ঠী যখন বাস্তুচ্যুত হচ্ছেন তাদেরকে তো হচ্ছে ব্যবস্থাপনা করতে হবে, এবং উনি এটা আগ্রহ প্রকাশ করলেন এবং আমরা সেখানে সহযোগিতা করলাম এবং এটা 2021 সালের ডিসেম্বর মাসে এই স্ট্র্যাটেজিটা অ্যাডপ্ট করা হয় আর কি। এবং আমাদের দেশ হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় যারা কিনা হচ্ছে জলবায়ু অভিবাসন সংক্রান্ত ব্যবস্থাপনার জন্য স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় আমরা বাংলাদেশ হিসেবে। তো সেই স্ট্র্যাটেজিটা আমরা তৈরি করতে হেল্প করেছিলাম তখন সরকারকে। এরপরে কোথায় যোগদান করা হলো বা এরপরে কি ভাবছিলেন, কোথায় যাবেন, কি করবেন? ব্রিটিশ কাউন্সিলের পরে আমি পড়াশোনা করার জন্য বিদেশে চলে যাই। আচ্ছা, লন্ডনে চলে যাই। তো সেখানে পড়াশোনা করতে গিয়ে আমি অল্প কিছুদিন ছিলাম, পরে আমি ফিরে চলে আসি। আমার সেটা আর কন্টিনিউ করতে ইচ্ছে করেনি এবং মনে হচ্ছিল যে আমি যেটা পড়াশোনা করতে চাই সেটা এখন এই পড়াশোনাটা আমার না করলে চলবে, এটা আমার জন্য খুব বেশি ভ্যালু অ্যাড করবে না। এটা বলে লিডারশিপ কোর্সের জন্য আমি গিয়েছিলাম এবং আমি মনে হলো যে আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি চলে আসি। চলে এসে আমি যুক্ত হই হেলভেতা সুইস ইন্টার কোঅপারেশনে। তখন হচ্ছে যেটা আপনি শুরুর দিকে বলছিলেন যে সেখানে হচ্ছে অভিবাসন নিয়ে একটা প্রকল্প, অনেক বড় একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের আমি দায়িত্ব গ্রহণ করি এবং সেখানে মূলত আমি অনেক দিন কাজ করেছি হেলভেতা সুইস ইন্টার কোঅপারেশনে।
সেই কাজটা করতে গেলে তখন আমার মনে হলো যে আমি আগে যে একবার শুরু করেছিলাম অভিবাসন নিয়ে কাজ, সেই কাজটা পুনরায় আবার শুরু করব এবং সম্পৃক্ত হবো, এবং সেটা আমরা যুক্ত হয়েছিলাম। আপনি এই জায়গাটা মোটামুটি স্থির হয়েছিলেন যে আপনি অভিবাসন নিয়ে কাজ করবেন। এবং লাবণ্য, এটা নিয়ে একটা সংকটও আছে, অভিবাসীদের একটা সংকট আছে। আসলে কি দেখলেন আর কি ধরনের চ্যালেঞ্জ ফেস করলেন আপনি? আমাদের দেশের প্রায় 1 কোটি মতো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বাস করছেন, এবং এই 1 কোটি মতো মানুষের একটা বড় অংশ মানে অনেক বড় অংশ, মানে 90% বেশি কিন্তু মূলত অভিবাসী শ্রমিক। আচ্ছা, মানে স্কলারদের কথা কিন্তু আলাদা, শ্রমিকরা যারা কাজ করতে চান এটাই হচ্ছে সব থেকে বেশি সংখ্যক মানুষ। এবং এই মানুষগুলো যখন বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণের পরে পাসপোর্ট করা, স্কিল ট্রেনিং এ যুক্ত হওয়া বা না হওয়া, ঠিক বিদেশ যাওয়ার আগের মুহূর্তটা, তারপরে বিদেশে যাওয়া, সেখানে গিয়ে কাজটা পেলো কি পেলো না, যে কাজটার কথা বলে তাকে বিদেশ যাওয়ার কথা নিয়ে যাওয়া হলো সেই কাজটা ঠিক পেলো কি পেলো না, যে বেতনটা পাওয়ার কথা ছিল সে বেতনটা পাচ্ছে কি পাচ্ছে না, আবার ওখানে যে জায়গাতে বসবাস করছেন তার লিভিং কন্ডিশনটা কেমন, তার এমপ্লয়ার কেমন, তার কি কাজের পরে কোনো অবসরের সুযোগ থাকে কিনা, পরিবারকে ফেলে যায়, পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, কথা বলবে কিভাবে, এবং তারপরে কাজটা যখন শেষ করে আবার দেশে ফিরেন এবং ফেরার সময় যদি এসে দেখেন যে তার টাকাটা ঠিকমতো ব্যবহৃত হয়েছে কিনা, কিছুটা সঞ্চয় হয়েছে কিনা, এই পুরো যদি চক্রটাকে আমরা দেখি, যে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে কাজে যাওয়া এবং আবার ফিরে আসা, এই পুরো চক্রটার ভিতরে অনেকগুলো সমস্যা আছে। এবং এটা কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না, এটার সঙ্গে অনেকগুলো মানুষ সম্পৃক্ত আছে। এবং এখানে এটা ব্যবস্থাপনাগত জায়গা থেকে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যেটাকে সঠিক ব্যবস্থাপনার জন্য। আমাদের দেশে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের অধীনস্থ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে বিএমইটি বলি, হচ্ছে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং, তার অধীনস্থ জেলা পর্যায়ের প্রতিষ্ঠান আছে আপনার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জেলা কর্মসংস্থান অফিস, সো এই প্রতিষ্ঠানগুলো, তারপরে হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক হয়েছে, একটা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড হয়েছে। সো এই পুরো সেক্টরটাতে অনেকগুলো অ্যাক্টর ইনভলভ আছে, এবং যে মানুষগুলো হচ্ছে এই প্রবাসী শ্রম ওই বাজারটাকে হচ্ছে ফ্যাসিলিটেট করেন, রিক্রুটিং এজেন্সি, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো অনেকগুলো অ্যাক্টর যখন একসঙ্গে একটা সেক্টরকে ফ্যাসিলিটেট করে, তখন এখানে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনার গভর্নেন্স চ্যালেঞ্জ থাকে, কতগুলো টেকনিক্যাল চ্যালেঞ্জ থাকে। তো এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আমরা প্রাথমিকভাবে যেটা করতাম এই প্রকল্পটা থেকে, সেটা হচ্ছে মানুষকে বুঝতে সহযোগিতা করা, সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা, লাভ ক্ষতিটা কি, যেটা আমরা হচ্ছে যে এমনি প্রফেশনাল লাইফে যেটা করে থাকি, শর্ট অ্যানালিসিস, লাভ ক্ষতির হিসাব করা, সেটা করতে হেল্প করতাম। এর পরবর্তীতে আপনি সুইস কন্ট্যাক্টের টিম লিডার হিসেবে, মানে বর্তমানে আপনি সেখানেই আছেন, সেখানে এখন কি ধরনের দায়িত্ব পালন করছেন, কেমন কাজ করছেন, সেগুলোর অভিজ্ঞতা নিয়ে জানবো। আমি হেলভেতাস থেকে এসে সুইস কন্ট্যাক্ট জয়েন করেছি। হেলভেতাসে কতদিন থাকা হলো? হেলভেতাসে ছিলাম হচ্ছে 3 বছর। আচ্ছা। এখন সুইস কন্ট্যাক্টে আমি যুক্ত আছি, এবং এখানে আমি একটা প্রকল্পের দায়িত্বে আছি। সেই প্রকল্পটা মূলত জলবায়ু অভিবাসন সংক্রান্ত। আচ্ছা। এখানে যেটা আমরা করতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে, আপনাদের নিশ্চয়ই জানবার কথা যে বাংলাদেশের যে জলবায়ু অভিবাসন হচ্ছে, এটা কিন্তু এখন আর আশঙ্কার জায়গা না, এটা এখন বাস্তবতা। এটা ভবিষ্যতে হবে এরকম না, এটা এখন হচ্ছে। এবং এই মানুষগুলোর যেরকম শুরুর দিকে কিছুক্ষণ আগে যেরকম বলছিলাম, যে এই মানুষগুলো একটা নতুন জীবনের ভিতরে পতিত হন, এবং এই জীবনটা খুব বেশি আরামদায়ক না, একটা সংকটময় জীবনের ভিতরে তারা পতিত হন। এটাকে যদি হচ্ছে ব্যবস্থাপনা করতে হয়, তাহলে এটা 2টা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে একটা প্রজেক্ট ড্রিভেন, এই মানুষগুলোকে শিক্ষা, স্বাস্থ্য, তার কাজ, কর্মসংস্থান এগুলো দিতে হেল্প করা। এটাই কোন একটা প্রতিষ্ঠান, কোন একটা প্রকল্প থেকে দেয়া যায়। কিন্তু এটা একটা নেভার এন্ডিং প্রসেস হবে, যতক্ষণ না পর্যন্ত সমাজের অর্থনীতির বাজার ব্যবস্থাপনার মূল ধারা এদেরকে সম্পৃক্ত করা যায়। এবং যদি বেশিরভাগ মানুষই ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরে আসে, তাহলে একটা ইমব্যালেন্স তৈরি হয়, এখানে একটা হচ্ছে ভারসাম্যহীনতা তৈরি হয় এখানে। এটাকে যদি একটা ভারসাম্যপূর্ণ উন্নয়নের দিকে যেতে হয়, এবং এখনকার নীতি নির্ধারকরা অনেকে কিন্তু বলছেন যে একটা ভারসাম্যপূর্ণ উন্নয়ন হতে হবে। আমাদের দেশের অর্থনীতি কিন্তু একেবারে খারাপ না, আমাদের দেশের অর্থনীতির সাইজ কিন্তু অনেক বড়, কিন্তু ভারসাম্যটা খুবই দুর্বল। এ কারণে অনেক মানুষ দরিদ্র, আর অল্প কিছু মানুষ অনেক ধনী, এবং কিছু নির্দিষ্ট জায়গাতে উন্নয়ন হয়, আর দেশের অনেক জায়গাতে হলো অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই সীমিত থাকে। সো আমাদের এখানকার হাইপোথিসিসটা হচ্ছে যে, আমরা যদি একটা
ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য জেলা শহরগুলোকে, পৌরসভাগুলোকে এবং পৌরসভা কেন্দ্রিক বা জেলা শহর কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে সেটাকে যদি বিকশিত করা যায়, তাহলে এই জলবায়ু অভিবাসী মানুষরা তারা কিন্তু সবাই ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরে না এসে জেলা শহরগুলোতে, পৌরসভাগুলোতে এক ধরনের সম্পৃক্ত হতে পারেন, এক ধরনের অ্যাবজর্ব হতে পারেন এবং ওখানকার অর্থনীতিতে যদি যুক্ত হন তারা, ওখানকার সমাজে যদি থাকতে পারেন তারা, তাহলে দুইটা উপকার হয়। একটা উপকার হচ্ছে যে দেশের একটা ভারসাম্যপূর্ণ উন্নয়নকে কন্ট্রিবিউট করা যায়, একটা সম্ভব হয়। আরেকটা হচ্ছে যে মানুষগুলো নিজের সংস্কৃতি ছেড়ে, নিজের পৈতৃক ভিটা, সমাজ ছেড়ে অন্য জায়গাতে যান, এখানে একটা সাংস্কৃতিক সংকট তৈরি হয়। সেই মানুষগুলো যদি পার্শ্ববর্তী কোনো জায়গাতে থাকতে পারেন, তাহলে তার সাংস্কৃতিক সংকটটা থেকে কিছুটা মুক্তি পান। ফলে তার এক ধরনের রাইট টু স্টে, নিজের এলাকায় থাকার অধিকার, এটা নিশ্চিত হয়। এবং এখানকার অর্থনীতিগুলোকে যদি আমরা একটু শক্তিশালী করতে পারি, তাহলে ওখানে আবার নতুন করে কর্মসংস্থান তৈরি হয়। এবং এই কর্মসংস্থানটা শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি বেসড হবে এরকম না, এখানে অনেক ধরনের সেক্টর তৈরি হতে পারে। যেমন সেবা খাত, এখানকার নতুন মানুষ আসলে নতুন বাড়িঘর লাগে, নতুন বাড়িঘর হলে নতুন মানুষ আসলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠান লাগে, শিক্ষা প্রতিষ্ঠান থাকলে, মানুষ থাকলে ওখানে চিকিৎসা লাগে। সো সমাজের অন্যান্য সেক্টরগুলো কিন্তু একটার সঙ্গে একটা সম্পৃক্ত। যদি আমরা এখনকার অর্থনীতিটাকে সহযোগিতা করতে পারি, উন্নয়নের সহযোগিতা করতে পারি, অর্থনীতিটাকে স্ট্রং করতে পারি, তাহলে এই মানুষগুলোর ওখানে সম্পৃক্ত হওয়া সহজ। একইভাবে এই সেক্টরটা যখন উন্নতি করবে, তখন ওখানকার মানুষের স্বাভাবিকভাবে একটা জীবনযাপনের একটা উন্নয়ন ঘটবে। তো এইভাবে আমরা একটা হাইপোথিসিস ডেভেলপ করেছি এবং এখানে অনেকগুলো প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট লাগবে। যেমন যেটা বলছিলাম যে এমপ্লয়মেন্ট কিভাবে তৈরি হবে, যে মানুষগুলো আসছেন ওনারা তো নিজেরা এমপ্লয়মেন্ট করতে পারবেন না, তাহলে এমপ্লয়মেন্ট তৈরি করতে গেলে এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন এবং ইনভেস্টমেন্ট আসতে হবে প্রাইভেট সেক্টর থেকে। তো প্রাইভেট সেক্টরকে আমাদেরকে একটু বোঝাতে সহযোগিতা করছি আমরা এখন। যেমন চেম্বার অফ কমার্সের সঙ্গে আমরা যোগাযোগ করছি, কাজ করছি যে ওখানে ভবিষ্যতে কি ধরনের সেক্টরগুলো ইমপ্রুভ করতে পারে। যে জনগোষ্ঠী আসছে তাদেরকে বার্ডেন মনে না করে তাদেরকে যদি একটা জনশক্তি হিসেবে চিন্তা করি, অর্থনীতিতে কিভাবে তারা অংশগ্রহণ করতে পারে এটা চিন্তা করি, তাহলে এখন এটা প্রকল্প ভিত্তিক, আগামী 1-2 বছরের ভিতরে এটা সম্ভব না। এখানে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা লাগবে, দীর্ঘমেয়াদী একটা উদ্যোগ লাগবে, যেখানে কিনা এই অর্থনীতিটা তার নিজস্ব নিয়মে মানুষকে অ্যাবজর্ব করতে পারে। একেবারে তাই। এবং দেশের পরিবর্তন হচ্ছে এবং আরো পরিবর্তন হবে, এরকম একটা আশার আলো নিয়ে আমাদের আয়োজনের শেষের দিকে আমরা চলে এসেছি। এবং এই আয়োজনে আপনাকে পেয়ে তো খুব ভালো লাগছে। এই ছোট্ট করে যদি আমাদের দেশের মানুষ, নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম সকলের উদ্দেশ্যে যদি, এবং রাঙা সকালের দর্শক সকলের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলবার থাকে। ছোট্ট করে যদি বলি একেবারে শেষ মুহূর্তে, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর এবং এখানে অনেক মানুষ আছে। এটা খুবই ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেশটার। এই দেশটাকে একেবারে সুন্দর করে যদি তুলতে হয়, তাহলে আমাদের সবাই মিলে একসাথে কাজ করতে হবে। এখানে বিভাজন না, এখানে সবাই মিলে কাজ করতে হবে এবং বড় স্বপ্ন দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি তরুণ প্রজন্ম এবং আমাদের সমবয়সী, আমাদের সমসাময়িক কালে যারা বিভিন্ন পেশাজীবী আছেন, তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে যে আমাদের নিজ নিজ জায়গা থেকে অনেক কিছু করার আছে, অনেক কিছু কাজ করার আছে এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি, এবং এটা সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। একদমই তাই। অনেক অনেক শুভকামনা থাকলো স্যার, এবং অনেক অনেক কৃতজ্ঞতা। সবসময় আমাদের জন্য, আসলে সমাজের জন্য কাজ করছেন, সকলের জন্য কাজ করছেন, সেই জন্য ভালো থাকবেন স্যার। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনের দর্শকদের অনেক ধন্যবাদ।